ফার্স্ট ল, জিরোথ ল এবং সেকেন্ড ল, যেহেতু তোমরা এগুলো পড়ে আসছো এগুলো একটু দেখার জন্য। তো আমি এই চ্যাপ্টারের শেষে আবার ফার্স্ট ল, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্মোকাপল। স্যার থার্মোকাপল সম্ভবত হয়ে গেছে। আমি তো এই চ্যাপ্টার পড়াই নাই। স্যার একদিন ক্লাস নিছিলেন। থার্মোকাপলের কি নিছি? স্যার ওই যে দুইটা ল ছিল, থমসনস ইফেক্ট আর একটা কি যেন। হ্যাঁ, স্যার ওই তো সিভিয়াক ইফেক্ট আর থমসন ইফেক্ট, এই দুটা। পড়ানো হয়েছে। জি স্যার। আমি তো ভাবছিলাম যে এই 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 আমি ইয়েই করিনি, কি যে বলে থমসন নাকি পেলসিয়ার ইফেক্ট ওটা? প্যালসিয়ার, তোমার সিবেক, প্যালসিয়ার এবং থমসন তিনটেই আলোচনা হয়েছে না? স্যার থমসন মেবি হয়নি, পেলসিয়ার এন্ড সিবেক ইফেক্ট এই দুইটা একটু হয়েছে। একটু দেখে বলো প্লিজ, একটু দেখে বলো। স্যার তিনটাই হয়েছে। এটা হয়েছে না? জি। এটা যদি হয়ে থাকে দেখে বলো তাহলে তোমাদের কোনটা বাকি আছে। আমাদের সিলেবাসটা আচ্ছা, তাহলে থার্মোকাপল আমাদের হয়ে গেছে না? তাহলে কি কি পড়াবো বলছিলাম যে আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, এগুলো তো তোমরা পড়ছো, জানো। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিডস, reversible irreversible process, Carnot cycle, second law of thermodynamics, Carnot theory, entropy, thermodynamics function, Maxwell relation, Clausius and Clapeyron equation. আচ্ছা, আচ্ছা, তো তোমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি পড়ছো এই জায়গার মধ্যে? ফার্স্ট ল কোথায়? হ্যাঁ, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, থার্মাল ইকুইলিব্রিয়াম। আর জিরোথ ল অফ থার্মো লেখা কি বোঝা যাচ্ছে? জি স্যার। থার্মাল ইকুইলিব্রিয়াম এ এবং বি দুইটা বস্তু, ওরা যদি ইন কন্টাক্টে থাকে, এটা টেম্পারেচার T1, এটা টেম্পারেচার T2, let T1 is greater than T2। তো এই অবস্থা, এই দুইটা বস্তুকে যদি আমরা একসাথে ইন কন্টাক্টে রাখি তাহলে দেখা যাবে যে এ থেকে বি এর দিকে তাপের স্থানান্তর ঘটবে। এ থেকে বি এর দিকে তাপের স্থানান্তর ঘটার পর এ থেকে বি এর তাপের স্থানান্তর ততক্ষণই ঘটবে যতক্ষণ পর্যন্ত তাদের টেম্পারেচার কি সমান না হয়। হ্যাঁ, একই টেম্পারেচারে যদি না আসে।
যদি তারা একই টেম্পারেচারে চলে আসে তখন তাদেরকে আমরা বলবো থার্মালি, দে আর থার্মালি ইকুইলিব্রিয়াম। যখন T1 = T2 হবে তখন আমরা এটাকে বলবো থার্মালি ইকুইলিব্রিয়ামে আছে। স্যার এটা কি পড়ানো হয়েছে? এগুলো পড়ানো হয়েছে? জি স্যার। আচ্ছা, তোমাদের একটা স্ক্রিনশট পাঠাও তো কি কি পড়াইছে কি কি পড়ায়নি। শুধু থার্মোকাপল পড়াইছিলেন সম্ভবত, এটা তো নিজেদের পড়তে বলছিলেন প্রথম থেকে। স্যার এটা হ্যাঁ, পড়ার নিচে, এটা আপনি এটা পড়ার পড়ানো হয় নিচে। নাই। স্যার পড়তে বলছিলেন। হ্যাঁ পড়তে বলছিলাম, রাইট। হ্যাঁ এগুলো তোমাদেরকে ইয়া দিছি, রাইট। আচ্ছা, ভ্যান্ডার ওয়ালস এটার মধ্যে, তাহলে এটার মধ্যে বাকি থাকে হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড। ওকে, একটু অপেক্ষা করো। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, না
আচ্ছা দেখো, ইকুইপার্টিশন অফ এনার্জি। তো ইকুইপার্টিশন অফ এনার্জির কনসেপ্টটা হচ্ছে জানি আমরা যদি চিন্তা করি যে একটা বস্তু যে কোনো ডিরেকশনে মুভমেন্ট তো আছে, যে কোনো ডিরেকশনে তার একটা গতি আছে, অর্থাৎ শক্তি নিয়ে সে মুভমেন্ট করে। এখন এই শক্তিটা অর্থাৎ এই বস্তুটাকে তোমরা তো ডিগ্রি অফ ফ্রিডম তো বুঝো, তাই না? হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম। কথা কি বোঝা গেল? ডিগ্রি অফ ফ্রিডম বুঝো? জি স্যার, স্বাধীনতার মাত্রা। এটা কি আসলে? স্যার একটা কণার মানে কত দিকে মুভমেন্ট করতে পারে এটার উপর ডিপেন্ড করে মেবি। এটাই মানে তার মুভমেন্টের ডিরেকশন গুলো, তাই তো? নাকি কোন কোন ডিরেকশনে যেতে পারে? অর্থাৎ সহজ কথা হচ্ছে জি স্যার। যে একটা কণাকে তার স্টেট বোঝানোর জন্য, একটা কণার স্টেট বোঝানোর জন্য যে যে ভেরিয়েবল দরকার, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন আমরা ত্রিমাত্রিক ব্যবস্থা কোন একটা কণার আমরা পজিশন কমপ্লিটলি ব্যাখ্যা করার জন্য কি কি লাগে আমাদের? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড। তার মানে হচ্ছে এই এক্স ওয়াই জেড হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম। তার ডিগ্রি অফ ফ্রিডম কত এটা এই জায়গা? 3। আচ্ছা, তাহলে এখন ধরো একটা এম্বরের একটা বস্তু এদিকে মুভমেন্টটা আছে, তার এনার্জি যত আছে, তার যে এনার্জি, এই এনার্জিটা এটাকে ব্যাখ্যা করতে তার যে ডিগ্রি অফ ফ্রিডম, মনে করো তার ডিগ্রি অফ ফ্রিডম এদিকে একটা আছে, তার ডিগ্রি অফ ফ্রিডম এদিকে একটা আছে, তার ডিগ্রি অফ ফ্রিডম এদিকে আছে, অর্থাৎ এক্স ওয়াই জেড। এই তার তিনটা যে অ্যাক্সিস, আমরা যদি অ্যাক্সিস বলি বা ডিগ্রি অফ ফ্রিডম যদি বলি, তো এই তিন অ্যাক্সিস বরাবর তার যে টোটাল এনার্জি সেটা সমানভাবে বন্টিত হবে। অর্থাৎ তুমি যদি তার এনার্জি বলো হাফ এম বি স্কোয়ার বলো সাপোজ, তাহলে এইদিকে তার এনার্জি হবে এটার 3/1 অর্থাৎ এটার 3/1 এনার্জি এদিকে যাবে। তাহলে 3/1 কত হবে? এটাকে এম বি স্কোয়ার বাই 3 দিয়ে ভাগ দেবো, তার মানে হচ্ছে এদিকে হচ্ছে হাফ এম, তারপরে 3 দিয়ে ভাগ দেবো এম বি স্কোয়ার যত আসে, তাহলে এটা হয়তো 3 দোকানে 6 হবে, তাই তো? 1/6 হাফ এম বি স্কোয়ার, তাই তো? জি স্যার। ওকে, তার মানে এই এনার্জিটা 3 ভাগে ভাগ হয়ে যাবে কার বরাবর? তার ডিগ্রিজ অফ ফ্রিডমের বরাবর। তো এটি হচ্ছে ইকুইপার্টিশনের ল, এটি হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জি, এবং এই সূত্রটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র, ইকুইপার্টিশন অফ এনার্জির ম্যাক্সওয়েলের সূত্র। এখন আসো আমরা যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়ে আসছি, এই কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের
আমরা কাইনেটিক এনার্জি কি পাইছি? কাইনেটিক এনার্জি পাইছি হচ্ছে হাফ, এভারেজ যে কাইনেটিক এনার্জি হাফ এন সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3/2 কেটি পাইছি। এই এনার্জিটা আমরা, তো তার যে কাইনেটিক এনার্জি, টোটাল যে কাইনেটিক এনার্জি এভারেজ, সেটা পাইছি আমরা এই ভ্যালুটা। এখন ডিগ্রিজ অফ ফ্রিডমের যে ক্যালকুলেশন, একটা কণাকে আমরা কণাকে যে ব্যাখ্যা করার জন্য এক্স ওয়াই জেড অ্যাক্সিস আমরা ব্যবহার করছি, তাহলে এই ডিগ্রিজ অফ ফ্রিডমের যে কনসেপ্ট, সরি ইকুইপার্টিশন অফ এনার্জির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী আমরা এটাকে বলতে পারি যে 1/kT, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে, 1/kT ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে, 1/kT জেড অ্যাক্সিস বরাবর কাজ করবে, তাই না? তার মানে সবগুলো যোগ করো, সবগুলো যোগ করে তুমি 3/2 কেটি পাবা। আমরা এই ইকুয়েশনটা জানি তো নাকি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থেকে যে এই ইকুয়েশনটা পাওয়া যায়? স্যার এই সূত্র প্রমাণটা তো Yes, করা sir. হয় না। হ্যাঁ, এটা করো না, পিবি ইকুয়াল টু, হ্যাঁ P পিবি equal ইকুয়াল to টু 1 বাই, 1/3 mnc স্টার সূত্র থেকে যেটা আসছে স্যার। হ্যাঁ ওই ইকুয়েশন থেকে এটা আসছে, ওই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা আসছে। ওই ইকুয়েশনেরই একটা রূপ এটা। এটা হচ্ছে, এই যে তোমরা যে ইয়ার বইটা একটু দেখলে তোমরা এটা পাবা এই ইকুয়েশন থেকে কিভাবে আসছে। হাফ এম সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে পিবি ইকুয়াল টু 1/3 এন এম সি স্কোয়ার, এটা সূত্রটা আমরা জানি। এটাকে এভাবে লেখা যায়, মিন কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলের মিন কাইনেটিক এনার্জি, এটা হাফ এম সি স্কোয়ার ইকুয়াল টু এটা লেখা যায়। তার মানে এই জায়গা থেকে এটা বের করা যায়। তো এই জায়গাটা হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জি, এই যে সূত্র, এই সূত্র থেকে আমরা এটাকে বের করে দেখাতে পারি। দেখো according to kinetic theory of gases, the mean by average যেটা বলি আমরা kinetic energy of a gas molecule at a temperature at a temperature T is given by half m c square। একটা মলিকুলের কারণে এই জায়গার মধ্যে n এর মান 1 হয়ে গেল, সেটা হচ্ছে 3/2 আমরা এটা লিখতে পারি। আমরা আরো জানি যে c স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মিন স্কয়ার ভেলোসিটি ইকুয়াল c e স্কয়ার v স্কয়ার প্লাস w স্কয়ার। এই যে এই জায়গার যে ভেলোসিটিটা, এই সিটা হচ্ছে র্যান্ডমলি যে কোনো ডিরেকশনের ভেলোসিটি।
সিটা হচ্ছে এদিকে যে কোনো দিকে ভেলোসিটি, আর এদিকে হচ্ছে এদিকে হবে এটার একটা কম্পোনেন্ট হচ্ছে ভি ইউ, এদিকে হচ্ছে ভি, আর এদিকে হচ্ছে জেড হচ্ছে ডাব্লিউ। এটা হচ্ছে তার ভেলোসিটি, আর এটা হচ্ছে তার উপাংশ বরাবর যে তার ভেলোসিটি গুলো সেগুলো ধরা হয়েছে। তো এই জায়গার মধ্যে আইডিয়ালি ধরে নেওয়া হয় যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের দিকে ভেলোসিটি গুলো সমান যদি মিন স্কয়ার ভেলোসিটি ই স্কয়ার ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার। তোমরা এই অ্যাপ্রক্সিমেশনটা দেখছো, এটা যদি লেখি তাহলে আমরা ফাইনালি এই ইকুয়েশনটাকে লিখতে পারি সি স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 ইউ স্কয়ার অথবা 3 ভি স্কয়ার অথবা 3 ডাব্লিউ স্কয়ার, এটা লেখা যায়। আলটিমেটলি আমরা এটা লিখতে পারি ইউ স্কয়ার ইকুয়াল হচ্ছে বা ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে বা ডাব্লিউ স্কয়ার ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি 1/3 সি স্কয়ার। এই ইকুয়েশনটা লেখা যায়। আলটিমেটলি যেহেতু এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু তাদের মিন স্কয়ার ভেলোসিটি গুলো সমান, সুতরাং আমরা এটাকে এইভাবে লিখতে পারি তার ভর যেহেতু এই কণাটার ভর যেহেতু সেম, কণাটার ভর যেহেতু সেম, আর এই সবগুলো সাইডে একই, সবগুলো ডিরেকশনে যদি তার ভেলোসিটি সেম, তার মানে সব দিকে যে তার কাইনেটিক এনার্জি আমরা সেটাকে বলি এম ইউ স্কয়ার ইকুয়াল লিখতে পারি হাফ এম বি স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এম ডাব্লিউ স্কয়ার। দেখো এটা লেখা যায় কিনা। হুম, জি স্যার। এটা কি লেখা যায়? জি স্যার, লেখা যায়। আচ্ছা, এখন আসো এই ইকুয়েশনটাকে আমরা একটু মডিফাই করি। এই ইকুয়েশনটাকে, হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি। তো এই ইকুয়েশনটাকে মডিফাইও করা যায়, না করেও লেখা যায়। আচ্ছা, তাহলে এটাকে আরেকটু যদি আমি এভাবে লিখি যে এগুলো সমান ইকুয়াল, আমি এটাকে দেখো তো এই ইকুয়েশনটা থেকে এই জায়গার মধ্যে হাফ এম আমি গুণ করে দিছি, এই জায়গার মধ্যে হাফ এম গুণ করে দিছি, এই জায়গাতে হাফ এম গুণ করে দিছি, তাহলে ইকুয়াল আমি এই জায়গা লিখতে পারি, এই জায়গা আছে কি 1/3 তো আছেই ইনটু, তাহলে এটার মধ্যে কি গুণ করছি অতিরিক্ত হাফ এম, আর এই জায়গাতে সি স্কয়ার আছে। এটাকে লেখা যায় কিনা এভাবে দেখো তো। জি স্যার, লেখা যায়। জাস্ট হচ্ছে এই ইকুয়েশনটাকে এটা যদি লেখা যায় তাহলে আমি এটার মধ্যে হাফ এম, তাহলে হাফ এম সমান আমি কি লিখতে পারি হাফ এম সি স্কয়ার ইকুয়াল, এই তিনটা কি এদিকে চলে যাবে না গুণন আকারে সবগুলোর সাথে, এই তিন জি স্যার। যদি হাফ এম সি স্কয়ার শুধু লিখি তাহলে এই 3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হাফ এম ইউ স্কয়ার, এটা একটা ইকুয়াল, অথবা 3 হাফ এম ইউ সরি ভি স্কয়ার ইকুয়াল 3 হাফ এম ডাব্লিউ স্কয়ার। এটা এভাবে লেখা যায় না? জি স্যার, যায়। এটা লেখা যায়। তাহলে জি স্যার, এই যায়। হাফ এম সি স্কয়ার অ্যাকর্ডিং টু দা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এই হাফ এম সি স্কয়ার সমান এই ইকুয়েশনটা লেখা যায়। অর্থাৎ এই জায়গার যে গতিশক্তিটা আছে, এটা তো এই গতিশক্তিটা হচ্ছে তোমার মেকানিক্যাল গতিশক্তিটাকে আমরা থার্মালের সাহায্যে অর্থাৎ তাপীয় গতিশক্তির সাহায্যে দেখালাম, অর্থাৎ টেম্পারেচারের মাধ্যমে এই গতিশক্তিটাকে এদের মধ্যে প্রকাশ করলাম। তাহলে এই হাফ এম সি স্কয়ার সমান আমরা লিখতে পারি 3/2 ক্যাটি ইকুয়াল হচ্ছে লিখতে পারি 3 হাফ এম ইউ স্কয়ার, অথবা আমরা লিখতে পারি 3 হাফ এম ভি স্কয়ার, অথবা লিখতে পারি হাফ এম ডাব্লিউ স্কয়ার। তাই তো লেখা যায় না? হ্যাঁ স্যার, লেখা যায়। আচ্ছা, তাহলে আমি আলটিমেটলি থেকে এটা সমান এটা অথবা এটা অথবা এটা, তার মানে আমি লিখতে পারি যে 3 হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল হচ্ছে 3/2 কেটি, এটা একটা, অথবা আমি লিখতে পারি 3
হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3/2 কেটি, অথবা আমি লিখতে পারি 3/2 এম ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3/2 কেটি। ওকে, তাহলে এই যে 3 কাটা যায় না, তাহলে থাকে কি হাফ এম, হ্যাঁ, হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে হাফ কেটি, অথবা এদের মধ্যে আমরা এটা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কেটি, অথবা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ এম ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে হাফ কেটি। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে যে প্রতিটা তার যে ডিগ্রিজ অফ ফ্রিডম, প্রতিটা যে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, প্রতিটা ডিগ্রিজ অফ ফ্রিডমে তার এনার্জি, অ্যাসোসিয়েট এনার্জিটা বা ওই ডিরেকশনে তার যে এনার্জি, সেই এনার্জিটা সেম। তার মানে হচ্ছে যে একটা কণার যে টোটাল এনার্জি থাকবে, সেই এনার্জিটা তার যে যতটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে সেই দিকে সমপরিমাণে থাকবে, তাই না? জি স্যার। তার মানে এটি হচ্ছে ম্যাক্সওয়েলের ল ইকুইপার্টিশনের। তাহলে এই জায়গা থেকে আমরা যে স্টেটমেন্টটা দেবো, তার মানে হচ্ছে এই জায়গা থেকে একটা স্টেটমেন্ট দেওয়া যায়, সেই স্টেটমেন্টটা হচ্ছে এরকম। তার মানে এই কথাটাই আমরা লিখে নিই, দেয়ারফর দি এভারেজ অথবা মিন কাইনেটিক এনার্জি associated with each degrees of freedom equal হচ্ছে হাফ কেটি। তাহলে এই জায়গা থেকে যে স্টেটমেন্টটা দেওয়া যায়, ম্যাক্সওয়েলস ল অফ ইকুইপার্টিশন এনার্জি, ইকুইপার্টিশন অফ এনার্জি। তাহলে এই জায়গা থেকে এই স্টেটমেন্টটা আমরা এভাবে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি for any dynamical system, for any dynamical system, the total energy is divided into the equally divided into among all degrees of freedom. তাই না? তাই তো আমাদের কথাটা তো এটা নাকি? For any dynamical system, the total energy is equally divided into among all degrees of freedom. হ্যাঁ,
ফর একটু ফর আচ্ছা, তো এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, যে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে সমভাবে এনার্জিটা বন্টিত হবে। ফর টেম্পারেচার ফর টেম্পারেচার T it is half KT। কথাই বোঝা গেল? আচ্ছা, তো এটা হচ্ছে মূলত হচ্ছে ম্যাক্সওয়েল ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। এটা এনার্জিটা কত সেটা মুখ্য বিষয় না, মূল কথা হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম যত হবে তাদের টোটাল এনার্জি তত দিয়ে ভাগ দেওয়ার পর যে এনার্জিটা হবে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের বরাবর সে পরিমাণে এনার্জি অ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে মূল কথা। তো আজকে এই পর্যন্তই, আর কালকে আরেকটা ক্লাস করাবো আর কি, কালকে একই টাইমে সেম টাইম স্যার। হ্যাঁ, আসলে ক্যাম্পাসে কাজ টাজ থাকার কারণে আসলে ক্যাম্পাসের ক্লাসটা নিতে পারতেছি না আর কি। আমাদের ওই কিছু পরীক্ষা হয়তো 10 তারিখ থেকে শুরু হবে, ওইদিকে একটু ক্লাস টাস নিতে হচ্ছে, পরীক্ষা নিতে হচ্ছে। তো তোমাদের স্যার এই পৌনে কিভাবে সাতটা আমি নাকি ক্লাসটা আপাতত 6:30 হ্যাঁ স্যার? স্যার পৌনে 7টায় ক্লাস শুরু হবে নাকি 6:30টায়? 6:30টায় শুরু হবে। আসলে আমি বিকালে এসে ঘুমায় পড়ছিলাম আর কি। আর একটু পরে নেওয়া যায় না স্যার? পরে কখন? স্যার 7টার পরে, মানে 7:30টার দিকে এরকম টাইমে নিলে স্যার ভালো হয়। এখন আমার নিতে কোনো সমস্যা নাই, কারণ আমি তো সন্ধ্যার পর বাসায় থাকবো। যদি তোমাদের সুবিধা হয় তাহলে আমি ওই টাইমে নেবো। স্যার এখন 7:30টায় সবাই নিলে ভালো হয়। 7:30টার দিকে নিলে ভালো হয় স্যার। 7:30টার দিকে নিন স্যার। নিলে ভালো হয়। জি স্যার। ওকে, স্যার নামাজ তো হাসিব 7:30টার সময় স্যার। না, হাসিব এশার নামাজ আছে তো 7:30টায়। জি স্যার, 7:30টার নামাজ সময় দরকার কোনো সমস্যা নাই, মাগরিবের তো সমস্যা। আচ্ছা আসিফ, হাসিব জি স্যার। আচ্ছা, যদি